গলায় দিলে মালা, বোঝো এবার ঠেলা। মালা দিলেই যে সবসময় ঠেলা বুঝতে হবে এরকম নয়। এটা অনেকটা নির্ভর করে আপনার জীবন সঙ্গিনী অর্থাৎ স্ত্রী কেমন হবে তার উপর। আগেকার দিনে ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার ব্যাপারে বাবা মায়ের একটা উল্লেখযোগ্য ভূমিকা থাকতো। শুধুমাত্র ছেলে মেয়েদের একে অপরকে পছন্দ হয়েছে কিনা সেই ব্যাপারে মতামত নেওয়া হতো, কিন্তু সেটারও গুরুত্ব অনেক কম ছিল। অনেক ক্ষেত্রে আবার সেটাও নেওয়া হতো না। সেসব ক্ষেত্রে বাবা মা সামগ্রিক বিষয় বিবেচনা করে একটা সিদ্ধান্ত নিত। যে পরিবারে বিয়ে দেওয়া হবে তাদের জীবনযাত্রার মান, সামাজিক মর্যাদা, বংশ, শিক্ষা, কালচার এসব দেখা হতো। সাংসারিক অশান্তি হলে দুই পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রাখা হতো। সম্পর্ককে এতটাই গুরুত্ব দেওয়া হতো যে পরিবারের সকল সদস্যদের মধ্যেই একটা সামঞ্জস্য তৈরি হয়ে যেত। যে কোনো সমস্যায় পরিবারের সকলের মতামত নেওয়া হলেও সিদ্ধান্ত একজন নিত। তারপরে আধুনিকতার ছোঁয়া এসে পড়লো বিয়ের পিঁড়িতেও। ছেলে মেয়েদের পছন্দ অপছন্দকে বেশি করে গুরুত্ব দেওয়া হতে লাগলো। সেই ব্যাপারে বাবা মায়ের হস্তক্ষেপ কম হতে লাগলো। বাকি বিষয়গুলি বাবা মা দেখাশোনা করত, কিন্তু সেটাও আলোচনা সাপেক্ষ ছিল। এর পরে যেটা হলো সেটা অভাবনীয়। অতি আধুনিকতা এসে বিবাহ সংক্রান্ত সামাজিক রীতিনীতি, আচার আচরণ, পারিবারিক সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক সব ধুয়ে মুছে সাফ করে দিতে লাগলো। ফেসবুক, অনলাইন, মোবাইল অ্যাপ এরা হতে লাগলো বিয়ের যোগাযোগের প্রধান মাধ্যম। বাবা মায়ের সিদ্ধান্ত এখন গুরুত্বহীন ও তাদের অভিজ্ঞতাও মূল্যহীন। এখনকার ছেলেমেয়েরা বাবা মায়ের কাছে সিদ্ধান্ত জানতে চায় না, বরং তাদের সিদ্ধান্ত বাবা মায়ের উপর জোর করে চাপিয়ে দেয়। এখনকার দিনে ছেলে মেয়েদের একটাই বক্তব্য, আমরা বিয়ে করেছি, আমরা সংসার করব, এর মধ্যে বাবা মা কি করবে। এই জন্য বংশ, শিক্ষা, সামাজিক মর্যাদা এত কিছু জানা কি দরকার? অবশ্যই জানার দরকার আছে। অভিজ্ঞ বয়স্ক লোকেরা বলে সমানে সমানে বিয়ে দিতে। এর অর্থ হলো দুই পরিবারের মধ্যে সব দিক থেকে একটা সমতা ও সামঞ্জস্য বজায় থাকে, তাতে সংসারে সুখ শান্তি বজায় থাকবে। কিন্তু এই সমান সমান মাপ করার তো কোনো যন্ত্র নেই। বংশ, শিক্ষা, সামাজিক মর্যাদা, আচার আচরণ, বাড়িঘর এসব দেখে বয়স্ক লোকদের একটা উপলব্ধি করার ক্ষমতা থাকে। আবেগের বশে, শরীরের আকর্ষণে, সম্পত্তির লোভে, প্রতারণার উদ্দেশ্যে একে অপরের প্রতি আকর্ষিত হয় ও তারা বিয়ে করে ফেলে। মোহ কেটে যাওয়ার পর তাদের আসল চেহারা সামনে আসে। আপনার ভাগ্যের জোরে যদি ভালো স্ত্রী জুটে যায় তাহলে আপনার মতো সুখী মানুষ আর কেউ নেই। আর আপনার কপালে যদি মতলবী, দুশ্চরিত্র, সম্পত্তিলোভী স্ত্রী হয় তাহলে আপনার কপালে অশেষ দুঃখ আছে। বিয়ের পর যখন থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার স্ত্রী কথায় কথায় বা অকারণে ঝগড়া করে, বা আপনার সম্পত্তি নিজের নিয়ন্ত্রণে রাখতে চাই বা হাতিয়ে নিতে চাই, বা বাচ্চা কাছে আপনাকে খারাপ করতে চাই, এসব করতে মানা করলে মামলার ভয় দেখায়, তাহলে স্ত্রী মামলা করবে ধরে নিয়েই আপনি সাবধান হন। কি কি বিষয়ে সাবধান হবেন ও তার জন্য আপনি কি কি করবেন তা জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিগ্যাল হেল্প অ্যান্ড অ্যাডভাইস বাংলা। আজকের এই ভিডিওতে জানাবো স্বামীদের কি কি করণীয় যখন বুঝতে পারবেন স্ত্রী মিথ্যা মামলা করতে পারে বা ডিভোর্স নিতে পারে। মেম্বারশিপ, আজই এই চ্যানেলের সাথে সরাসরি যুক্ত হন। দেরি না করে চ্যানেলের মেম্বারশিপ গ্রহণ করুন। আপনার নিজের ও আপনার পরিবারের যে কোনো সমস্যার আইনি সমাধান জানাতে এই চ্যানেল সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা মেম্বারদের সমস্যার সমাধানের জন্য আলাদা ভিডিও বানিয়ে থাকি, যেগুলি কেবলমাত্র মেম্বারশিপ গ্রহণ করলেই দেখতে পাবেন। মেম্বারশিপ নিতে ভিডিওর নিচে থাকা জয়েন বাটনটি ক্লিক করুন। আজই চ্যানেলটিকে আপনার পরিবারের সদস্য বানিয়ে ফেলুন। আইনি সমস্যা সংক্রান্ত আমার আরো অনেক ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনার সমস্যা সম্পর্কিত কোনো ভিডিও থাকলে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবার আগে প্রয়োজনীয় আইনি তথ্য ও পরামর্শ পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করে দেবেন, কারণ এই চ্যানেল আপনাদের সমস্যা সমাধানে সহায়ক হিসাবে কাজ করে থাকে। স্বামীদের কি কি করণীয় যখন বুঝতে পারবেন স্ত্রী মিথ্যা মামলা করতে পারে বা ডিভোর্স নিতে পারে। 1. সোনাদানা। সবার আগে স্ত্রীর নজর থাকে তার বাবা মায়ের কাছ থেকে নিয়ে আসা সোনার উপর, তারপর শ্বশুরবাড়ি থেকে পাওয়া সোনার উপর। স্ত্রী নিজের বুদ্ধিতে হোক বা তার বাবা মায়ের বুদ্ধিতে হোক, একটার পর একটা সোনা, যেহেতু এটাতে তার আইনগত অধিকার রয়েছে, তাই আপনার বিরুদ্ধে মামলা বা হামলা শুরু করার আগে সে বাবা মায়ের বাড়িতে এটা পৌঁছে দিয়ে আসবে। মামলা থেকে নিজেকে বাঁচাতে
বা নিজের সংসার বাঁচাতে আপনি শ্বশুর শাশুড়িকে ডেকে পাঠান। শ্বশুর শাশুড়ি নিজের বাবা মা ও আত্মীয় স্বজনের সামনে উকিলবাবুর পরামর্শে লিখিতভাবে সোনাদানা ও পারলে বিয়েতে যা খরচা হয়েছে স্ত্রীকে দিয়ে দিন ও শ্বশুর শাশুড়িকে বলুন আপনাদের সাংসারিক ও ব্যক্তিগত ব্যাপারে নাক না গলাতে। 2. বাচ্চার হেফাজত। বাচ্চা হবার পর স্ত্রীর মামলা করতে সুবিধা হয়। সেক্ষেত্রে আদালত সাধারণত তাদের প্রতি সহানুভূতিশীল হয়। বিয়ে করার পরেই বাচ্চা নেবার পরিকল্পনা না করাই ভালো। কিছুদিন সংসার করুন, স্ত্রীর ব্যবহার, আচার আচরণ, সংসারের প্রতি কতটা মনোযোগী ও আরও অন্যান্য দিকগুলি লক্ষ্য রাখুন। তারপর বাচ্চা নেবার সিদ্ধান্ত নিতে পারেন। আর যাদের বাচ্চা আছে বা বাচ্চা একটু বড় হয়ে গেছে সেক্ষেত্রে বাচ্চাকে আপনার বাবা মার কাছে রাখুন। আপনার বাবা মার সাথে আপনার বাচ্চা যাতে একটা নিবিড় সম্পর্ক গড়ে ওঠে সেদিকে নজর দিন। 3. ঘর বাড়ি। আপনি স্ত্রীর সাথে যে বাড়িতে আছেন সেই বাড়ি যদি আপনার বাবা মায়ের নামে থাকে তাহলে আপনি ইমিডিয়েটলি বাড়ি ছেড়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে ভাড়া বাড়িতে চলে যান। স্ত্রীকে বোঝান যে শ্বশুর শাশুড়ির সাথে নিয়মিত ঝগড়া করার থেকে আলাদা ভাড়া বাড়িতে থাকা অনেক ভালো। এতে আপনার বাবা মা ভাই বোন সবাই বধূ নির্যাতন, পারিবারিক হিংসাহীন মামলা থেকে বাঁচবেন। কারণ স্ত্রী যখন শ্বশুর বাড়িতে থাকে না তখন স্ত্রী কি করে বলবে শ্বশুর শাশুড়ি তার উপর অত্যাচার করেছে। এবার বাড়ি যদি আপনার নামে থাকে তাহলেও আপনি ভাড়া বাড়িতে চলে যান, নিজের বাড়িটি অন্য কাউকে ভাড়া দিয়ে দিন। আপনার সুবিধা মতো উকিলবাবুর পরামর্শ মতো পছন্দসই ব্যক্তিকে শর্ত সাপেক্ষে এটি সাময়িকভাবে হস্তান্তর করে রাখতে পারেন। 4. সম্পত্তি বেদখলি। তেজ্যপুত্র করার আইন আমাদের দেশে চালু নেই, কিন্তু বাবা মা বেঁচে থাকতে ছেলে বৌমা যদি অত্যাচার করে থাকে তাকে ঘর থেকে বাবা মা বের করে দিতে পারে। এছাড়াও স্ব-অর্জিত সম্পত্তি বাবা মা নিজের ইচ্ছা মতো উইল করতে পারে। এই বিষয়গুলি আপনি নিজের সুবিধা মতো কাজে লাগান। 5. প্রমাণ সংগ্রহ। যে কোনো উপায়ে প্রমাণ সংগ্রহ করুন। স্ত্রীর অন্যায় কার্যকলাপের অডিও ভিডিও করুন। গোপন ক্যামেরা বা মোবাইল অ্যাপের সাহায্যে স্ত্রীর গতিবিধির উপর লক্ষ্য রাখতে পারেন। প্রাইভেসি আইন নিয়ে অতশত ভাবার দরকার নেই। আপনার বিরুদ্ধে যখন স্ত্রী কোনো মিথ্যা অভিযোগ করবে তখন এই প্রমাণগুলোই বেশি করে গুরুত্ব পাবে। আপনার ভাই বোন যদি আপনার থেকে আলাদা থাকে তাহলে সেই সংক্রান্ত ডকুমেন্ট সংগ্রহ করে রাখুন। অফিসের অ্যাটেন্ডেন্স রেজিস্টার, ফটো, ভাড়াটিয়া এগ্রিমেন্ট ইত্যাদি। 6. টাকা পয়সা। আপনার আয়ের উৎস কম দেখাতে হবে। রিটার্ন ফাইল করে থাকলে সেখানে ইনকাম কম দেখানোর চেষ্টা করুন। টাকা পয়সা থাকলে তা অন্যভাবে ট্রান্সফার করুন। সম্পত্তি কেনার থাকলে স্ত্রীকে না জানিয়ে চুপচাপ কিনুন। 7. ভরণ পোষণ। আপনার স্ত্রীর অন্যতম হাতিয়ার হলো ভরণ পোষণ। এটা থেকে মুক্তি পেতে হলে আপনাকে স্ত্রীর ইনকামের উৎস খুঁজে বের করতে হবে। আগে কোথাও চাকরি বা কোনো কাজ করে থাকলে বা বর্তমানে কোথাও কোনো চাকরি বা কাজ করে থাকলে বা শিক্ষাগত যোগ্যতা বা চাকরি বা কাজ করতে পারার যোগ্যতা থাকলে ও সেই সব সম্পর্কে প্রমাণ সংগ্রহ করতে হবে। 8. থানায় অভিযোগ। ঘটনাচক্রে এমন ঘটনা যদি ঘটে যে স্ত্রী আপনার উপর হামলা চালিয়েছে বা স্ত্রীর হামলায় আপনি আহত হয়েছেন বা আহত হবার ফলে আপনাকে হাসপাতালে চিকিৎসা করাতে হয়েছে তাহলে আপনি ঘটনার সত্যতা স্থানীয় থানায় লিখিতভাবে জানাতে পারেন। চট করে থানায় যাবেন না। উপযুক্ত প্রমাণ নিয়ে বা সাক্ষী নিয়ে থানায় অভিযোগ জানাবেন। মেডিকেল রিপোর্ট বা ইনজুরি রিপোর্ট অবশ্যই সঙ্গে রাখবেন। 9. মোবাইল সফটওয়্যার। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগাতে পারেন। বর্তমানে বহু কোম্পানির সফটওয়্যার রয়েছে যেটি আপনি স্ত্রীর মোবাইলে ইনস্টল করতে পারলে সে আপনার বিরুদ্ধে বা আপনাকে লুকিয়ে যেসব অপকর্ম করে তার তথ্য আপনি পাবেন। এসব বিষয়ে পারদর্শী কারো সাথে কথা বলে নিতে পারেন। 10. ডিভোর্স। যখন আর কোনো মতেই সামলাতে পারছেন না তখন দুই পরিবারের লোকজনদের নিয়ে আলোচনায় বসুন। আত্মীয়দের সঙ্গে রাখতে পারেন। তাতেও সমস্যার সমাধান না হলে স্থানীয় বিশিষ্ট লোকজন ও স্থানীয় প্রশাসনকে নিয়ে আলোচনায় বসতে পারেন। এসব করেও যদি সুরাহা না পান তাহলে আদালতে প্রমাণসহ ডিভোর্স মামলা করে দেবেন। মনে রাখবেন যা কিছু আলোচনা করা হলো তা সব স্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। একমাত্র আপনার ক্ষতি করতে পারে এরকম ধান্দাবাজ, লোভী, প্রতারক স্ত্রীদের ক্ষেত্রে এগুলি প্রযোজ্য। তাদের হাত থেকে নিজেকে ও পরিবারকে বাঁচাতে আপনি সাবধানতা হিসাবে এই পদক্ষেপগুলি আগে থেকে নিয়ে রাখতে পারেন। আজ এই পর্যন্তই। এই সংক্রান্ত কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন, ভিডিওটি লাইক করবেন ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। রিয়েল হেল্প অ্যান্ড অ্যাডভাইস বাংলা চ্যানেল সর্বদা আপনাদের পাশে আছে।